পাপিয়া, হাই পাপিয়া। পাপিয়া জিজ্ঞেস করেছে, বলছি তোমাদের ব্যবসা কেমন চলছে একটু বলুন। তো তুমি কোন সেন্সে জিজ্ঞেস করেছো মা, আমি অবশ্যই বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে খুব পজিটিভ সেন্সেই টোটালটা ব্যাখ্যা করে উত্তর দিতে চেষ্টা করব। দেখো, প্রথম কথা, ব্যবসা খুব ভালো চলছে, সৎভাবে চলছে। আমাদের এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী সরকারি এবং বেসরকারি জায়গায় চাকরি পাচ্ছে, অতগুলো ফ্যামিলি সিকিউরড হচ্ছে। এবং আড্ডা 24/7-এর সব থেকে আনন্দের কারণ, তোমরা যখনই আমাদের কোনো কোর্সে ভর্তি হও, আমরা দেখবে তোমাদেরকে যে মানি রিসিপ্টটা তোমাদের মেলে যায়, 18% টাকা আমরা ট্যাক্স হিসেবে দিয়ে দিই। যে আড্ডা 24/7 ইনস্টিটিউট যত বড় হচ্ছে, সারাদিনে আমাদের ধরো 1 কোটি টাকার ব্যবসা হলো, তার মানে সারাদিনে আমরা দেশের রাজকোষে রাস্তা তৈরির জন্য তোমার বাড়ির সামনে, ড্রেন তৈরির জন্য আমার বাড়ির সামনে, স্কাইওয়াক তৈরির জন্য তোমার মামার বাড়ির পাশে, হসপিটাল তৈরির জন্য আমার মামার বাড়ির পাশে যে টাকাটা দরকার, তাহলে সারাদিনে আমরা 18 লাখ টাকা দেশের রাজকোষে দিতে পারছি। এটা সব থেকে বড় আনন্দের ব্যাপার। এবার আমি কটা ব্যাপার একটু বলতে চাইব। আমাদের দেশের সব থেকে বড় সমস্যার জায়গা হলো, আমরা কোট আনকোট ব্যবসা জিনিসটাকে খুব খারাপ চোখে দেখি, এবং এটাই আমাদের দেশের আলটিমেট দুর্দশার কারণ। কেন স্যার? দেখো, মানুষ সেটাই করতে চায় যেটাতে সম্মান আছে। না স্যার, মানুষ যেটাতে টাকা আছে সেটা করতে চায়, একদম না। খুব কম পার্সেন্টেজ ওটা চায়। আজকে মানুষ আইএএস ডাব্লিউবিসিএস অফিসার কেন হতে চায়? ওই তো 60-65 হাজার টাকা মাইনে, তাও ডাব্লিউবিসিএস গ্রুপ এ পেলে তবে। তার থেকে অনেক বেশি টাকা একজন হয়তো যিনি মাছ বিক্রি করছেন, যিনি সবজি বিক্রি করছেন, তিনি কামিয়ে নিচ্ছেন ভালো বাজারে যদি বসেন, ঠিক কি না? কারণ ওখানে একটা সম্মান আছে, ডাব্লিউবিসিএস অফিসার, রাইট? দেখবে আমাদের আগের জেনারেশনে মানুষ টিচারই হব, কারণ মাস্টার মশাই, ওই সম্মানটা, তাই না? এখনো আমাদের অনেকের মধ্যে আছে টিচারই হব। তুমি তাকে টিচার হলে 30,000 টাকা মাইনে, অন্য কিছু করলে 80,000 টাকা মাইনে, আমি টিচারই হব, আছে না? তো আমাদের দেশে এই মেন্টালিটি কেন হয়েছে? কারণ, এবং ইউএসএতে তুমি যদি দেখো, যারা এই মুহূর্তে মানে পৃথিবীর সুপার পাওয়ার, তাদের দেশে সবার মেন্টালিটি, আমি স্টার্ট আপ করবো, আমি এন্টারপ্রেনার হব, আমি বিজনেসম্যান হব। কারণ আমাদের দেশে টিচার, ডাক্তার, সিভিল সার্ভেন্ট, এদের প্রতি মানুষের একটা আলাদা সম্মান আছে। আর্মিতে কি মানুষ টাকার জন্য যায়? আমি তো মানবো না। আর্মি, তাই না? এই ফিল্ডটার জন্য। আমাদের দেশে মানুষ ব্যবসা করতে চায় না, কারণ ব্যবসা করলে তার সম্মান নেই। তুমি দেখো না, মেয়ের বিয়ে দেবে, প্রথম পাত্র ব্যবসা করে, মাসে 1.5 লাখ টাকা মাইনে, সেকেন্ড সরকারি চাকরি করে, মাসে 35,000 টাকা। তার মানে ওর সোশ্যাল স্ট্যাটাস কম, যে ব্যবসা করছে। ইউএসএ এটা ঠিক উল্টো। কি, ওখানে যে ব্যবসায়ী বা উদ্যোগপতি, তাকে দেখা হয় জব ক্রিয়েটার হিসেবে, যে ইনি ব্যবসাটা করছেন বলে 10 জন মানুষের কর্মসংস্থান হচ্ছে। আজকে ভাবো, তুমি যদি একটা বিরিয়ানির দোকান করো, ভালো চলছে বিরিয়ানির দোকান, আমি যদি একটা নাম নিই, দাদা বৌদি, ব্যারাকপুরে আমাদের ওদিকে, তুমি বিশ্বাস করবে না, কিছু না হলে সিকিউরিটি গার্ড থেকে, সার্ভের পার্সন থেকে, ট্যাক্স কাউন্টার থেকে, রাঁধুনি থেকে, 9 করে 100 জন কাজ করে ওখানে। 100 জন ভেবো না, 100 জনের টাকায় 100টা পরিবার চলছে, মানে 500 জন। যদি প্রত্যেক পরিবারে 5 জন করে থাকে, তো 500 জন মানুষ খেতে পড়তে পারছে, একটা ডিগনিফাইড লাইফ কাটাতে পারছে, বিকজ দাদা বৌদি বিরিয়ানির দোকানের মালিক ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, রাইট? তো ইউএসএতে ব্যবসায়ীদের প্রতি সমাজে এই সম্মানটা আছে। যেহেতু সম্মান আছে, আমি উদ্যোগপতি, আমি জব ক্রিয়েটার, মানুষের মনের মধ্যে একটা ভালো লাগা ফিল আছে। তো ওরা সকলে মানে নট অনলি সকলে, আমাদের দেশেও কি সকলেই টিচার হয় তা নয়, মানে বেশিরভাগের মধ্যে একটা অ্যাসপিরেশন থাকে, আমি ব্যবসা করব, আমি দেশের বেটারমেন্ট করব, আমি জব ক্রিয়েট করব। এবং সেই জন্য ওদের দেশ আজকে ওখানে গেছে। আমরা কি করছি? আমরা কমেন্ট করছি, ব্যবসা কেমন চলছে আপনাদের? ভেবে দেখো,
আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আজকে যদি জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প যে কোনো কাউকে তুমি করে দাও, দেশের কোনো উন্নতি হবে না। কারণ রোড তৈরির জন্য, হসপিটাল তৈরির জন্য, ইউনিভার্সিটি তৈরির জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য কি চাই? টাকা। টাকা কোত্থেকে আসবে? ট্যাক্স থেকে। ট্যাক্স কোত্থেকে দেবে? তোমার নিজেরই ইনকাম, ধরো চাকরি করে মাস গেলে 30,000 টাকা, তো তুমি তো ট্যাক্সের আওতাতেই পড়বে না, তাই না? ট্যাক্স কারা দেয় মেন? এই যে আমাদের দেশে এত মেট্রো তৈরি হচ্ছে, রেল তৈরি হচ্ছে, এয়ারপোর্ট তৈরি হচ্ছে, মূলত কাদের টাকায়? শিল্পপতিদের ট্যাক্সের টাকায় না? তারা 30%, 35% ট্যাক্স দেয়। বড় বড় বিজনেস, এই যে আড্ডা 24/7-এর বিজনেস ভালো চলছে, ব্যবসা, 18% টাকা আমরা ট্যাক্স দিতে পারছি। তবে তো রাজকোষ ফুলে ফেপে উঠছে, আমাদের দেশের উন্নতি হচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী হলেন, কি হবে? দেশের তো রাজকোষে টাকা নেই, টাকা তো ওরম ছাপানো যায় না, জানো তো? ইকোনমি পড়বে, বুঝবে মা, ঠিক আছে? টাকা ছাপানো যায় না ওরকম, তো দেখবে দেশের ডেভেলপমেন্ট হবে না। আবার তুমি মোদিজি, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, কেজরিওয়াল, যাকে ইচ্ছে ইউএসএতে পাঠিয়ে দাও, মোটামুটি জানি না ডোনাল্ড ট্রাম্প লেভেলের হবে নাকি তার থেকে ভালো হয়ে যেতে পারে, বা তার থেকে এক স্টেপ কমও হতে পারে, কিন্তু বিশাল উন্নতি হবে ইন্ডিয়ার তুলনায়। কারণ রাজকোষে টাকা আছে, ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান আছে, যাদের সারা পৃথিবীর ওপর নেতৃত্ব আছে, সে দেশের উন্নতি তো হবেই। না হলে কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, একজন নেতা কেউ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আজকে তুমি বলো না, তুমি ফোনে যাই করছো, তুমি ইউএস এর কন্ট্রোলে আছো, তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, গুগল ম্যাপ ইউএস এর কন্ট্রোলে। ওরা ওখানে বসে ইন্ডিয়ায় কাউকে মোস্ট ওয়ান্টেড, ইন্ডিয়া লুকিয়ে রাখতে পারবে না, গুগল ম্যাপ ওরা দেখে নিচ্ছে এই লোক এখান থেকে এখানে যাচ্ছে। তুমি যা সার্চ করবে গুগলে, তোমার সফটওয়্যার, মাইক্রোসফট, এটা ওটা, এটা যদি আমাদের দেশের বিজনেসম্যানরা করতে পারতো, সারা পৃথিবীতে আমাদের পাওয়ার বুঝতে পারছো? সারা পৃথিবীতে যে যেখানে বসে আছো, আমাদের প্রোডাক্ট ইউজ হচ্ছে, আমাদের টেকনোলজি তাদের কাছে। তো যে করে হোক, যদিও আজকের যে জেনারেশন, তারা বিজনেসে অনেক বেশি উদ্যোগী হচ্ছে, তাদের মধ্যে এই বোধটা কাজ করছে যে দেশকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারে বিজনেস। একটা কথা আছে সংস্কৃতে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। তো দেবী লক্ষ্মীর আরাধনা আমাদের সকলকে করতে হবে এবং দেশের অর্থনীতি মজবুত করতে হবে। আজকে যদি আমাদের দেশের ইকোনমি বেটার হয়, তো পাকিস্তান, চীন, ভাই বেস্টেস্ট রকেট আমরা বানাবো, বেস্টেস্ট মিসাইল আমরা বানাবো, কারণ আমাদের কাছে টাকা আছে। কেউ চোখ তুলে তাকাতে পারবে না। টাকা কোত্থেকে আসবে? ট্যাক্স দিলে। ট্যাক্স কোত্থেকে আসবে? যত বিজনেস বাড়বে। তো তোমাদেরও আমি ইন্সপায়ার করব যে সরকারি চাকরি পেতে হবে না, না না, কেন সবাইকেই সরকারি চাকরি পেতে হবে? যার পক্ষে সম্ভব, যার ক্রিয়েটিভ চিন্তাভাবনা আছে, যে পরিশ্রম করতে পারো, কারণ বিজনেস দাঁড় করাতে না দিনে তোমায় প্রথম 10 বছর 15-16 ঘন্টা পরিশ্রম করতে হবে। যার বাবা ব্যবসায়ী, কোনো না কোনো ব্যবসা চালায়, সে জানে। কারোর মা ব্যবসায়ী, সে জানে। কারোর ভাই বোন, দাদা দিদি স্ট্রাগল করছে, সে জানে। তো যদি এই মেন্টাল সেট আপ থাকে এবং ইচ্ছে থাকে, গো ফর বিজনেস, সৎভাবে বিজনেস করো, ট্যাক্স দাও সৎভাবে, ইন্ডিয়াকে ইকোনমিক্যালি মজবুত করো, যাতে করে আমরা পৃথিবীর সুপার পাওয়ার হতে পারি। ঠিক আছে পাপিয়া, বুঝেছো মা? এবার তোমরা বলতে পারো যে স্যার, পড়াশোনা, বিদ্যাদান, পড়ানো, এই প্রফেশনটাকে বিজনেসের সঙ্গে তুলনা করা আপনার ঠিক নয়। পড়াশোনাটা আমাদের দেশের কালচারে সবসময় একটা অন্যরকম ব্যাপার ছিল। আমি বলি কখনো ছিল না। কেন? একটা ছোট্ট গল্প দিয়ে বলি। কলেজে পড়ি তখন, বা ইউনিভার্সিটিতে পড়ি, তো যেরকম সবাই টিউশন পড়ায়, আমিও টিউশন পড়াতাম। একটা ছোট্ট মেয়ে অঙ্কিতা, তখন 7-8-এ পড়তো মেবি। এখন নিশ্চয়ই মানে সেও কিছু লাইফে এস্টাবলিশড হয়ে গেছে, জানি না, আর যোগাযোগ নেই। ব্রিলিয়ান্ট মেয়ে, ব্রাইট স্টুডেন্ট ছিল। তো মেয়েটি একদিন আমাকে পড়ার পর বলছে, দাদা বলতো, দাদা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বুদ্ধিমতী বাচ্চা মেয়ে, কিন্তু বুদ্ধি আছে। বলছি না, বল। আমাদের স্কুলে না দিদি বলেছে, মানে দিদিমণি, মিস্ট্রেস, ম্যাডাম, যে টাকা দিয়ে যেখানে পড়া হয় সেখানে শিক্ষা লাভ হয় না, পড়া হয় না। তো ওইটুকু বাচ্চা মেয়ে, ওকে কি বলবো? ওকে আমি বলেছিলাম, হ্যাঁ, বড় হলে কখনো তোকে এটার উত্তর আমি দেব, যা বাড়ি যা। আমি জানি না সেই স্কুলের টিচারের, সেই ম্যাডামের কেন মনে হয়েছিল যে স্কুলের ম্যাডামরা ভালো, তারা টাকা নিয়ে পড়ান না,
প্রাইভেট টিউটাররা টাকা নিয়ে পড়ায় তারা খারাপ লোক। আসলে স্কুলের ম্যাডাম কি বিনা পয়সায় পড়ান? না তো। আমাদের পুরো রাজ্যের মানুষরা যে টাকা বিভিন্ন সময় ট্যাক্স হিসেবে সরকারের কাছে দিচ্ছে, ইনকাম ট্যাক্স, জমির ট্যাক্স, পেট্রোল ভরানোর সময় ট্যাক্স, মানে জিএসটি ইত্যাদি, এবং পেট্রোলিয়ামজাত দ্রব্যের ওপর ট্যাক্স সব মিলিয়ে, সেই টাকা থেকেই তো রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকা স্কুলের, তাদেরকে সরকার মাইনে দিচ্ছে। মানে মানুষের থেকেই চাঁদা তুলে সেই চাঁদার টাকা থেকে যে আপনি এই মানুষদের বাচ্চা ছেলে মেয়েদের পড়ান, আমরা আপনাকে মাইনে দেবো, এটাই সরকারি চাকরি। আর যারা প্রাইভেট পড়ায়, তোমরাও অনেকে হয়তো পড়াও, তোমাদের ক্ষেত্রে সরকার চাঁদা তুলে মাইনেটা দেয় না, তোমরা যাদেরকে পড়াও তাদের গার্জেনরা নিজেরা ডিরেক্ট তোমাদের দেয়। এই তো ব্যাপার। আমিও একদিন পড়াতাম, আজকাল তোমরাও নিশ্চয়ই পড়াও। তো মানুষের ভাবনার ভুল। ওই টিচার, তিনি এক স্কুলের শিক্ষিকা, আমাদের ওখানকারই, আমি স্কুলের নামও বলবো না এখানে। তো তার ইকোনমি সেন্সটা, মাফ করবে, হয়তো ঠিকঠাক ছিল না। তিনি ভেবেছেন তিনি টাকা না নিয়ে পড়ান, কিন্তু তা নয়, তিনিও টাকা নিয়ে পড়ান, স্টুডেন্টদের গার্জেনদের থেকেই টাকা নেন, খালি মাঝখানে সরকার ভায়া হয়ে থাকে, রাইট? এবার তোমরা বলবে যে স্যার, আগেকার দিনে না গুরুরা টাকা নিত না। একদম ভুল কথা। ভারতবর্ষে যারা পড়ান গুরুদের প্যাট্রন হিসেবে থাকতেন রাজারা। আপনি পড়ান, আমরা আপনাকে টাকা জমি সব দেব, মানে যারা সরকারি টিচার, বুঝতে চেষ্টা করো। আর যে সমস্ত গুরুরা সরকারি প্যাট্রনেজ নিতেন না, যে আমি রাজার থেকে টাকা নেব না, তিনি তার নিজস্ব ইকোনমিক ব্যবস্থা রাখতেন। কারণ গুরুকুলে তার বাড়িতে স্টুডেন্টদের রেখে পড়াতে হবে, তো তাদের খাওয়া দাওয়ার একটা খরচ আছে, সব কিছুর খরচ আছে। তো কিভাবে ব্যবস্থা হতো? একটা, তোমরা পড়তে পারো গুগল সার্চ করে, বা কারো কাছে বই থাকলে, শঙ্খ ঘোষের লেখা জাবাল সত্যকাম, খুব সুন্দর একটা কবিতা। তো এক্স্যাক্ট লাইনটা আমার মনে পড়ছে না, যদ্দূর আমি মনে করতে পারছি, যখন সহস্রপূর্ণ হবে ফিরে যাব ঘরে, যখন সহস্রপূর্ণ হবে আয়তনবান এই 10 দিক গাঢ়তর স্বরে ফিরে নেবে ঘরে। কি ব্যাপারটা? অ্যাকচুয়ালি জাবাল সত্যকাম বলে পুরাণের একটা ঘটনা আছে, যে একটি ছেলে, সে অ্যাকচুয়ালি মানে তার পিতৃ পরিচয় এক্স্যাক্ট পাওয়া যাচ্ছিল না, তার মায়ের নামে সে পরিচিত, সে গুরুর কাছে গেছে যে আমি পড়াশোনা করতে চাই আপনার কাছে। গুরুদেব তাকে বলেন যে 400টা গরু তোমাকে দিলাম, তুমি গরুগুলোকে চড়াও এবং পরিচর্যা করো, যখন সহস্র হবে তখন ফিরে আসবে। মানে এই গরুগুলো বছরের পর বছর এদের বাছুর হবে, তার বাছুর হবে, 400 থেকে বেড়ে 1000 হবে, ততদিন তোমার পুরো দায়িত্ব, তখন তুমি আসো, তোমার পড়াশোনা শুরু হবে। তাহলে ইকোনমিক সিস্টেম, ওই গরুর দুধ, ওই গরুর বলদদের সাহায্যে মাঠে চাষবাস, তবে তো গুরুর কুলে যারা আছে তাদের খাওয়াতে পারবেন গুরুদেব, তাই না? প্র্যাকটিক্যালি ভাবো। এবার আমি যদি বলি যে আচ্ছা, কি নাম ছিল, পাপিয়া, মা তুমি এসো, আমি গরু টরু ইয়ে করতে হবে না, আমি একটা কাজ করছি, আড্ডা 24/7 ইনস্টিটিউটের ছাদে একটা মুরগির ফার্ম করছি, তোমাকে 400টা মুরগি দিচ্ছি, যখন 1000 হয়ে যাবে তুমি মুরগিগুলোর পরিচর্যা করো, তখন তোমাকে পড়াতে শুরু করব বিনা পয়সায়, ফ্রি অফ কস্ট। তুমি কি বলবে? আজকের দিন সমাজ বদলে গেছে, এই আমাকে দিয়ে বেকার খাটিয়ে নিল, আড্ডা ফার্মিং করছে, পোলট্রি ফার্ম খুলে ব্যবসা করছে, রাইট? কিন্তু সেই সময় প্রাচীন যুগে এটা বলা হতো না, কারেক্ট? তাদের ইকোনমিক সেন্স অনেক বেশি ছিল। তো মানে ইভেন আমরা ছোটবেলায়, আমাদের না মানে বাড়িতে অনেক আম গাছ আছে, এখনো আছে, আগে অনেক বড় বাগান ছিল। আমি যে স্যারের কাছে পড়েছি, তো গ্রীষ্মের সময় পুরো ব্যাগ ভর্তি আম নিয়ে গিয়ে স্যারদের বাড়িতে দিতাম। এবার ওই আম দিয়ে স্যারদের সারা জীবন চলে যেত এমন নয়, মানে আমি বোঝাতে চাইছি জাস্ট এটা আমাদের সংস্কৃতি ছিল, কালচার ছিল। এবার আমাকে যদি আম কিনে খেতে হয়, আমার তো টাকা লাগবে। তুই বলো, ও আপনি আমাদের থেকে আম চাইছেন, দাঁড়ান ঠিক আছে, আপনার অফিসে আম পাঠিয়ে দেবো। আমি একদমই সেটা বলছি না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আমাদের কালচার এরকম ছিল। তুমি যদি গুরুমশাইদের পাঠশালা দেখো একটু পুরনো দিনের, সেখানে যার যা বাড়িতে যা ফসল হতো সেগুলো তারা নিয়ে যেত গুরুমশাইয়ের জন্য, না হলে গুরুমশাইয়ের সংসার চলবে কি করে? খুব নর্মাল ইকোনমিক সেন্স, রাইট? এইবার
তুমি বলবে আচ্ছা স্যার বুঝেছি, আপনি যেটা বলতে চাইছেন যে এই যে আড্ডা 24/7 ইনস্টিটিউটে এত টিচার পড়ান, বা কেউ থাম্বনেল তৈরি করছেন, কেউ ভিডিও এডিটিং করছেন, কেউ অ্যাপে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, কেউ কন্টেন্ট লিখছেন, এদেরকে মাইনে দিতেই হবে, না হলে এরা বাড়ি ভাড়া কোত্থেকে দেবেন, এরা কি করে ট্রেনের টিকিট কাটবেন, এরা কি করে বাজার থেকে সবজি কিনে খাবেন, তাই তো? একদম তাই। এবার তুমি বলবে আচ্ছা স্যার এসব বুঝে গেছি, তো কম টাকায় তো কোর্স করা যায়, আপনাদের থেকে কম টাকায় অনেকে কোর্স করে, আপনাদের কোর্সের ফিজ এত হাই কেন? বলছি, দেখো মা, খুব র ভাবে বলছি, একটু হয়তো শুনতে খারাপ লাগবে, যদি একজন বেস্ট কন্টেন্ট রাইটারকে আমাদের ইনস্টিটিউটে দরকার হয়, যিনি নিজে হয়তো সিজিএল ক্র্যাক করেছেন, রেলের পরীক্ষা ক্র্যাক করেছেন, চাকরি করেন, তাকে যদি গিয়ে বলি যে আমি 25,000 টাকা আপনাকে মাইনে দেব আমরা, আপনি রেলের চাকরি ছেড়ে আমাদের এখানে জয়েন করুন, তিনি আসবেন? কখনো আসবেন না। তিনি একটা সরকারি চাকরি করেন, 70-80 হাজার টাকা মাইনে পান, সিকিউরিটি আছে, ইনস্টিটিউট একটা প্রাইভেট জব, তো এখানে তিনি তখনই জয়েন করবেন যদি তার সিকিউরিটি চলে যাচ্ছে সরকারি চাকরির, তার বর্তমান চাকরির তুলনায় 2.5-3 গুণ বেশি মাইনে তাকে অফার করা হয়। যদি গিয়ে তাকে বলা হয় যে আপনাকে মান্থলি 2 লাখ টাকা স্যালারি অফার করা হবে, আপনি কি আসবেন? তখন তিনি বলবেন ঠিক আছে, এবার আমি জয়েন করতে রেডি। কারণ তার পরিবার আছে, তার মা বাবা স্ত্রী বা স্বামী, তারাই তাকে বলবে যে তুমি সরকারি চাকরি ছেড়ে ওখানে কেন যাচ্ছ, পাগল নাকি, আমাদের কি হবে, মানে তার পরিবারের। তো আর তুমি যদি গিয়ে কাউকে বলো যে 20-25 হাজার টাকায় যে আপনি এখানে জয়েন করবেন, তাহলে খুব শুনতে খারাপ লাগলেও সেই মানের মানুষকে তুমি পাবে না, রাইট? যে অন্য কিছু পাচ্ছে না, অন্য তেমন চাকরি, সেই এসে জয়েন করবে। তো যদি অভিজ্ঞ মানুষ চাই, এক্সপার্ট কন্টেন্ট ডেভেলপার চাই, বেস্ট ফ্যাকাল্টি চাই, তাহলে যে কোনো ইনস্টিটিউটের অনেকটা খরচ হয়ে যায়। আর যদি খরচ কমাতে হয় কোর্স ফিজ, সেক্ষেত্রে কোয়ালিটিতে কম্প্রোমাইজ হয়ে যায়। ইউটিউব থেকে অনেক ক্ষেত্রে আর্নিং হয়, কিন্তু তোমরা জানো যে আমাদের যে ইউটিউবের আর্নিং আসে, আমরা সারা ভারতবর্ষে ঘোষিত পলিসি যে যারা স্পেশালি এবেল্ড, প্রতিবন্ধী, বিশেষভাবে সক্ষম, তাদের সম্পূর্ণ পড়াশোনার খরচ আড্ডা 24/7 নিয়ে থাকে। তো এটা আমাদের পলিসি যে যাদের হাত পা আছে তারা কষ্ট করে উপার্জন করে পার্ট টাইম ইনকাম করে কোর্স ফি দিয়ে ভর্তি হোক। ভগবান যাদেরকে হাত পা চোখ দৃষ্টি এসব থেকে বঞ্চিত করেছে, তাদের সম্পূর্ণভাবে ফ্রিতে পড়ানো উচিত। তো আমাদের ইউটিউবের ইনকামটা সেখানে চলে যায়, বাকি আমাদের যতটাই খরচ হয় সেটা কোর্স ফি থেকেই, তোমাদের থেকেই কালেক্ট করে তুলতে হয়। যদি সেটা না করা হয়, 3-4 মাস পর দেখবে তোমাদের কোর্স চলতে চলতে ইনস্টিটিউট বন্ধ করে দিতে হবে। কারণ একজন মানুষ যার অসাধারণ কন্টেন্ট বানানোর ক্ষমতা, যে বেস্ট কন্টেন্ট বানায়, কমন দিয়ে দেয়, তাকে হয়তো আড্ডা 24/7 20,000 টাকা মাইনে দেয়। কালকে অন্য একটা ইনস্টিটিউট এসে যদি তাকে বলে যে আপনাকে আমরা 50,000 টাকা মাইনে দেব, এটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো দোষের নয়, তিনি সেই ইনস্টিটিউটে চলে যাবেন। কারণ তারও পরিবার আছে, তারও ইএমআই আছে, সব কিছু আছে। তো তখন আলটিমেটলি কার ক্ষতি হবে? স্টুডেন্টদের। তো সেই জন্য আমরা সব দিক ভেবেচিন্তে ডিসাইড করেছি যে নাম্বার 1, যারা প্রতিবন্ধী, বিশেষভাবে সক্ষম, তাদের সম্পূর্ণ ফ্রিতে পড়ানো উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা করি সেটা, যতজন আছে কাউকে আমরা বাদ দিই না, যতজন প্রতিবন্ধী ভাই বোন আছে। আর যারা নর্মাল স্টুডেন্ট, ভগবানের আশীর্বাদে হাত পা চোখ সব ঠিক আছে, আমরা বলি তোমরা পার্ট টাইম ইনকাম করো, কাজ করো, টিউশন করো, নিজে উপার্জন করে, নিজের পকেট মানি না খরচ করে, বাবা মায়ের দেওয়া নিজের টাকায় ভর্তি হও। কোর্স ফি একটু বেশি অন্য ইনস্টিটিউটের থেকে, কিন্তু আমাদের লক্ষ্য কোয়ালিটি যাতে কম্প্রোমাইজ না হয়। কারণ 1,000-1,500 টাকা কোর্স ফি কম করে কি করব? যদি তুমি গিয়ে চাকরিটাই না পাও, তোমার জীবনটাই বৃথা চলে যায়। তার থেকে 1,500 টাকা তুমি সামলে নিতে পারবে এখন এক্সট্রা ধাক্কা, বাট 1 বছরের মধ্যে তুমি চাকরিটা পেয়ে গেলে তোমার সারা জীবন সর্টেড হয়ে গেল। তো ওভারঅল এইটাই আমাদের ফিলোসফি। ব্যবসা খুব ভালো চলছে আমাদের, এবং এত ভালো চলছে ব্যবসা যে আমাদের এই ব্যবসায়, মানে আমাদের ইনস্টিটিউটে পড়াশোনা করে প্রচুর ছাত্রছাত্রী, তারা আজকে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায়
প্রতিষ্ঠিত হচ্ছে এবং তাদের নাম ছবি সব সময় আমরা আমাদের ফেসবুক পেজে, আমাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইলে, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করি। আশা করব তোমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ব্যবসা আরও অনেক বড় হবে। আমাদের ব্যবসা বড় হওয়া মানে আরও অনেক বেশি ছাত্রছাত্রী সরকারি এবং বেসরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা বড় ব্যবসা হিসেবে ধরি।